নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা সংক্রান্ত। তো বিষয়টি হলো, আজকে তোমরা সকলেই ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছো যে প্রধান বিচারপতি তিনি বলে দিয়েছেন যে তিনি এই মামলাটি আগামী বৃহস্পতিবার শুনবেন এবং সেখানে তিনি মূলত দুটো বিষয়ই শুনবেন। সেটা হচ্ছে পুরো প্যানেলটি বাতিল করা হবে, না যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে পৃথক করে সেই দুর্নীতিগ্রস্তদেরকেই বাতিল করা হবে। এই দুটো বিষয় নিয়ে আলোচনা হবে আগামী দিন, সেটাই তিনি বলেছেন। আগামী বৃহস্পতিবার এই আলোচনার জন্য মামলাটিকে একদম প্রথমে রাখা হয়েছে, যাতে মামলাটি একটু বেশি সময় নিয়ে শোনা যায়। যেহেতু আজকে লাঞ্চের পরে মামলাটি আর সেভাবে শোনা হয়নি, তাই বেশি সময় পাওয়া যায়নি আর কি। তো যাই হোক, এখন বিষয় হলো, আমাদের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছো তাদের কতটা সম্ভাবনা রয়েছে। তো দেখো, এখানে একটা বিষয় খুব মজার, সেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের অবস্থানটা কিন্তু এখানে ভীষণ ভাইটাল এবং মজার এই কারণে যে স্কুল সার্ভিস কমিশন এক কথায় তারা কিন্তু কলকাতা হাইকোর্টে তাদের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে সুপ্রিম কোর্টে তাদের অবস্থান কিন্তু বলা যেতে পারে যে প্রায় 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। কেননা কলকাতা হাইকোর্টে যতবারই তারা তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে সেগ্রিগেশন করা সম্ভব কিনা বা কিভাবে সেগ্রিগেশন করা যাবে, সে সময় তারা বলেছে না, সেই সংক্রান্ত বিষয়ে আমরা বলতে পারছি না, সেগ্রিগেশন এখন কিভাবে করা যাবে না যাবে সেটা একটা কঠিন বিষয়। মানে তারা ভেবেছিল এটাই যে হয়তো কলকাতা হাইকোর্ট থেকে এরকম একটা বলা হবে যে ঠিক আছে, সেগ্রিগেশন যখন করা যাবেই না, তাহলে যারা চাকরি পেয়ে গেছে তাদের ভবিষ্যতের কথা ভেবে তাদের চাকরিটাকে রেখে দেওয়া হোক, বা এরকম কিছু তারা একটা আশা করেছিল। তো যখন দেখলো যে বিচারপতি সেগ্রিগেশন করা যখন যাবে না, তাহলে আমি পুরো প্যানেলটাই বাদ দিয়ে দেব, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন, তখন কিন্তু তারা হতভম্ব হয়ে গেলেন, হতচকিত হয়ে গেলেন এবং তারপরেই সুপ্রিম কোর্টে কেস করার একেবারে হিড়িক পড়ে গেল। আপনারা সকলেই জানেন যে এই মামলাটিতে 100টিরও বেশি এসএলপি কিন্তু মূল মামলার সাথে ট্যাগ রয়েছে। মামলাটি যত কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের দিকে গিয়েছে ততই কিন্তু এই এসএলপি ট্যাগের সংখ্যাটাও বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে যারা ওয়েটিং আছো তাদের জন্য কতটা সম্ভাবনা রয়েছে, দেখো প্রথমেই একটা ছোট্ট কথা আমি বলে নিতে চাই। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে বা যে কোনো আদালতে বিচারাধীন যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু প্রেডিক্ট করা যায় না, মানে বলা যায় না যে এটাই হবে, কিন্তু একটা অ্যাজাম্পশন করা যায়, একটা ধারণা একটা দেওয়া যায় যে যেভাবে মামলাটা এগোচ্ছে বা যা যা প্রমাণ এসছে যা হয়েছে তাতে এই দিকে মামলাটা যেতে পারে। তো সেই অ্যাজাম্পশন বা মামলার যে প্রোপেনসিটি বা প্রবণতার ভিত্তিতে এটুকু বলা যায় যে আসলে সেগ্রিগেশন করা সম্ভব হবে কি না তার অনেকটাই নির্ভর করছে স্কুল সার্ভিস কমিশনের ওপর। কারণ স্কুল সার্ভিস কমিশনই সঠিক তথ্য দিয়ে এবং যুক্তি দিয়ে এটা বলতে পারবে যে আদৌ সেগ্রিগেশন করা সম্ভব কি সম্ভব নয়। যদি সেগ্রিগেশন করা সম্ভব হয় তাহলে তো অবশ্যই যারা ওয়েটিং এ রয়েছে, এবং ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে ওয়েটিংদেরও একটা প্যানেল দেওয়া হয়েছিল জয়েনিং এর জন্য, তো সেরকম সেই ওয়েটিংদের কিন্তু সুযোগ রয়েছে। এবং সেক্ষেত্রে যদি এই যে দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেট সেই সেগ্রিগেশনের যে নাম্বার কলকাতা হাইকোর্টে রয়েছে তার থেকে যদি সুপ্রিম কোর্টে কিছুটা বাড়ে, বৃদ্ধি পায়, তাহলে আরো কিছু ওয়েটিং যাদের সেই সময় প্যানেলের নাম ছিল না তাদেরও সুযোগ বাড়বে। এবারে সুপ্রিম কোর্টে যদি সেগ্রিগেশন হয় সেক্ষেত্রে যে ওয়েটিং ক্যান্ডিডেটদের যে সংখ্যা সেই সংখ্যাটা বাড়বে না কমবে, সেক্ষেত্রে একটা কথাই বলা যায় যে আমরা যে সুপ্রিম কোর্টের যে রিপোর্ট সিবিআই জমা দিয়েছে সেখানে কিন্তু দেখা গেছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে প্যানেল দেওয়া হয়েছিল ওয়েটিংদের থেকে, সেই প্যানেলের যে সংখ্যা তার থেকেও কিন্তু বেশি সংখ্যার দুর্নীতি তারা ধরেছিলেন সিবিআই, এবং সেই রিপোর্ট সিবিআই সুপ্রিম কোর্টে জমা করেছে। তো সেই রিপোর্ট যদি মান্যতা পায় সুপ্রিম কোর্টে, তাহলে কিন্তু এর আগের যে ওয়েটিংদের থেকে রিক্রুটমেন্টের প্যানেল দেওয়া হয়েছিল যে সংখ্যার ক্যান্ডিডেটদের, সেই সংখ্যাটা আরো কিছুটা বাড়তে চলেছে, মানে ওয়েটিংদের জন্য সুযোগ আরো বাড়তে চলেছে। এখন লাখ টাকার প্রশ্ন এটাই যে ওয়েটিং ক্যান্ডিডেটদের সেগ্রিগেশন বা পৃথকীকরণটা আসলে কিভাবে হবে, বা পৃথকীকরণ করাটা কিন্তু অত সহজ কাজ নয়। কারণ এই যে ডেটাগুলো রয়েছে তার মধ্যে স্বচ্ছতার ভিত্তিতেই পৃথকীকরণ করতে হবে। যেমন সাপোজ ধরা যাক যে ওএমআর এর ভিত্তিতে তো পৃথকীকরণ করাই যায়, যে যে শূন্য পেয়েছে তাদের আগেই বাদ দিয়ে দেওয়া হলো, বা যাদের ওএমআর এ গন্ডগোল পাওয়া যাবে তাদের বাদ দিয়ে দেওয়া হলো। কিন্তু এখানে দুর্নীতি তো একটা বিষয় হয়নি। রঞ্জিত কুমার বাগের যে কমিটি, সেই কমিটির যে রিপোর্ট এবং সিবিআই এর যে রিপোর্ট, দুটো রিপোর্টেই কিন্তু যে মাল্টিপল করাপশনের কথা উল্লেখ করা হয়েছে, মানে ইন্টারভিউতে মার্কস ম্যানিপুলেশন বা অন্যান্য যেসব, সেগুলো নিয়ে আগেও আলোচনা করেছি, আপনারা সকলেই জানেন যে রিজার্ভেশন পলিসি মেনটেন হয়নি, বা সেই যে ব্যাপারগুলো, বিশেষত ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশনটা কিন্তু অত্যন্ত ভাইটাল একটা বিষয়। তার কারণ যদি পেন্সিলে নাম্বার দিয়ে কারোর মার্কস ম্যানিপুলেশন করা হয়, সেটা রাবার দিয়ে মুছে আবার পেন্সিল দিয়ে,
এই বিষয়গুলো প্রমাণ করা খুব কঠিন যে এখন নাম্বার আছে 10, তাহলে রবার দিয়ে মোছার আগে সেই নাম্বারটা আসলে কত ছিল, বা এখন নাম্বার আছে 2, তাহলে রবার দিয়ে মোছার আগে নাম্বারটা কত ছিল। এটা প্রমাণ করাটা কিন্তু খুব একটা চাপের ব্যাপার, এবং যখনই পেন্সিলে নাম্বার দেওয়া হচ্ছে তখনই বুঝে নিতে হবে যে উদ্দেশ্যটা কিন্তু ভালো নয়, এবং সেক্ষেত্রে প্রথমেও যদি কোনো নাম্বার দেওয়া হয়ে থাকে সেটাও সন্দেহজনক, যে ইচ্ছা করেই সেটা দেওয়া হলো কিনা। তো এইরকম কিছু বিষয় কিন্তু থাকে। এবার বিষয়টা হলো, যেহেতু সুপ্রিম কোর্টে 100টিরও বেশি এসএলপি এর সঙ্গে ট্যাগ হয়েছে, তো একটা অভিযোগ যেটা ছিল এই মামলার ক্ষেত্রে, যে যাদের চাকরি গিয়েছে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তো সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন, এবং এই যতগুলো এসএলপি আছে তাদের প্রত্যেকের আইনজীবীকে বা সেই এসএলপি যারা করেছে সেই মামলাকারীদেরকে কিন্তু বলার সুযোগ সুপ্রিম কোর্টকে দিতেই হবে, এবং সেক্ষেত্রে যখনই তাদের বলার সুযোগ দেওয়া হবে তখনই কিন্তু ভেরিয়াস অ্যাসপেক্ট অফ দিস করাপশন সেটা বেরিয়ে আসবে। নানান রকম যে দিগন্ত খুলে যাবে করাপশনের আর কি, মানে ঝুলি থেকে বেড়াল বেরোনো শুরু হবে আর। তো যাই হোক, এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানে শুধুমাত্র যে ওএমআরটাই গন্ডগোল ছিল আর কিছু গন্ডগোল ছিল না, ফলত ওএমআর এখন পাওয়া গেল, ফলে সব গন্ডগোল ঠিক করে নেওয়া যাবে, ব্যাপারটা এরকম নয়। এটা যেহেতু মাল্টিপল করাপশন, হ্যাঁ, প্যানেলের বাইরে থেকে নিয়োগ, ডেট প্যানেল থেকে নিয়োগ, হ্যাঁ, ইন্টারভিউ, মার্কস ম্যানিপুলেশন, নানা রকম। তো এর মধ্যে যে অভিযোগগুলো আছে তার মধ্যে কোনো একটা অভিযোগ যদি স্টাবলিশড হয়ে যায়, এবং সেই অভিযোগটা যদি এমন হয় যে, যেমন ওএমআর এর অভিযোগটা স্টাবলিশড হয়েছে এবং ওএমআর পাওয়া গেছে এবং বোঝা গেছে যে হ্যাঁ এটা অরিজিনাল বা এইটাই সঠিক, কিন্তু আপনি বলুন ইন্টারভিউর ক্ষেত্রে যদি কারোর মার্কস ম্যানিপুলেশন হয়ে একটা নাম্বার পড়ে গিয়ে থাকে, তাহলে আগে কি মার্কস দেওয়া হয়েছিল সেটা কি করে জানা যাবে? সেটা জানার কি কোনো উপায় আছে? তো এই বিষয়গুলো কিন্তু খুব জটিল, এবং এরকম বিষয় যদি কোর্টকে যায়, যেখানে এই প্যানেল তৈরি করার ক্ষেত্রে সামগ্রিক যে মার্কস, সেই মার্কস তৈরি করার ক্ষেত্রে কোনো একটা জায়গায় যদি জটিলতা থেকে যায় যেটা সমাধান করা সম্ভব নয়, সেক্ষেত্রে কিন্তু আদালতকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস ঠিক, যেহেতু হাইকোর্ট থেকে প্যানেল বাতিল করেছে, তাই আদালতের কিন্তু এখনো পর্যন্ত যা প্রবণতা রয়েছে সেটা বাতিলের পক্ষে রয়েছে, সেটা হোক আংশিক প্যানেল বাতিল বা সম্পূর্ণ প্যানেল বাতিল, কিন্তু বাতিলের পক্ষে রয়েছে। বিচারপতি কিন্তু একবারও বলেননি যে আগামী দিনে আমি কাদের রাখবো সেই বিষয়ে শুনবো, কারণ এখানে করাপশন ছত্রে ছত্রে, এবং বিচারপতি তো দেখেছেন এই যে হাইকোর্টের যে রিপোর্ট, রায়, সেগুলো কি তিনি দেখেননি বা এই বিষয়টা কি তিনি স্টাডি করেননি? তাহলে তিনি বললেন কি করে যে দিস ইজ এ বিগ চাঙ্ক? তার মানে তিনি পড়েছেন, তিনি জেনেছেন, শুনেছেন সবই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল জায়গায় মামলাটি এখন রয়েছে। তো সেই জন্যই বিচারপতি বলেছেন যে আমি বাতিলের কথা আলোচনা করব, যে আংশিক বাতিল হবে না সম্পূর্ণ প্যানেল, অর্থাৎ বাতিল যে কিছুটা হবেই এটা একেবারে নিশ্চিত, কারণ দুর্নীতি যে প্রমাণ পাওয়া গেছে সেটা কিন্তু একেবারে অকাট্য, সেটা কোনোভাবেই আর অস্বীকার করা যাবে না। কারণ একটা দিক থেকে দুর্নীতি হলে কোনো না কোনোভাবে সেটাকে হয়তো বিবেচনা করা যায়, কিন্তু এটা মাল্টিপল করাপশন, কোন দিক আটকাবে? একদিক আটকালে আরেক দিক থেকে বিড়াল বেরিয়ে পড়বে। তো সুতরাং সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার যারাই এটাকে ধামাচাপা দিতে চাক বা আটকাতে চাক তারা পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি বুঝে গিয়েছেন, তাই তিনি আগেই কথা বলেছেন যে আমি পুরো প্যানেল বাতিল করব না আংশিক করব সেটা নিয়েই ভাবছি। তো আপাতত এখনো অবধি মনে হচ্ছে যে যেহেতু 26,000 চাকরি প্রার্থীদের একটা ম্যাটার, তো বিচারপতি হয়তো মানবিকতার দিক থেকে দেখে সম্পূর্ণ প্যানেল বাতিল নাও করতে পারেন। তার কারণ এটাও ঠিক যে দুর্নীতি প্রমাণ হওয়া সত্ত্বেও এটাও ঠিক যে সম্পূর্ণ প্যানেলটাই যে দুর্নীতি এমনটা কিন্তু সিবিআইও বলেনি। তো সেক্ষেত্রে আগামী দিনে কি হয় সেটা দেখতে হবে। তার সবথেকে বড় কারণ 100টিরও বেশি এসএলপির যে ক্যান্ডিডেট তারা সুপ্রিম কোর্টে বক্তব্য রাখবেন। সেখান থেকে হয়তো এই মামলার নতুন কোনো দিক এমন খুলে যেতে পারে যেটা নিয়ে আরও জটিলতা বেড়ে যেতে পারে। তো যাই হোক, আপাততভাবে বিচারপতি যতই জটিলতা বর্জন করতে চান না কেন, যেহেতু তাকে সকলের বক্তব্য শুনতে হবে, তাই সেই দিন কি হবে বা তার পরবর্তীকালে কি হবে সেটা এই মুহূর্তেই অতটা সঠিকভাবে আন্দাজ করা সম্ভব নয়। তবে যেসব ক্যান্ডিডেটরা ওয়েটিংয়ে আছো তারা কিছুটা আশা রাখতে পারো, কারণ তোমরা জানো যে কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু একবার এরকম রায় হয়েছিল যে ওয়েটিং ক্যান্ডিডেটদের মধ্যে থেকে কিছু ক্যান্ডিডেটকে জয়েনিংয়ের নির্দেশ দেওয়া হয়েছিল, এবং হুগলি জেলা বা আরও একটা জেলা ছিল, এই দুটো জেলা মিলিয়ে কিন্তু 140 জনকে অলরেডি জয়েনিং লেটার দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখন আপাতত সময়ের হাতে এই বিষয়টা ছেড়ে দাও, দেখা যাক আগামী বৃহস্পতিবার কি হয়। তো এখনকার জন্য এটুকুই ছিল খবর, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।